নমস্কার। 2024-এর লোকসভা ভোটকে কেন্দ্র করে একটা সমীক্ষা হয়, আর সেই সমীক্ষার রিপোর্ট হিন্দুদের জন্য গভীরভাবে ভাবনার বিষয়। কারণ মোট ভোটারের সংখ্যাতে মুসলমানরা এখনো পিছিয়ে থাকলেও আপাততভাবে ভোটদানের হারে কিন্তু মুসলমানরা বিস্ময়করভাবে হিন্দুদের থেকে অনেক এগিয়ে। কারণ রিপোর্টে বলা হচ্ছে যে হিন্দুরা গড়ে ভোট দিয়েছে প্রায় 60%, অর্থাৎ 100 জন হিন্দু ভোটারের মধ্যে ভোট দিয়েছে 60 জন, অর্থাৎ প্রায় 40 জনই ভোট দেয়নি। আর সেখানে মুসলমানদের মধ্যে সেই সংখ্যাটা কত ভাবতে পারছেন? মুসলমান সম্প্রদায়ের মধ্যে সেই সংখ্যাটা হচ্ছে 95%, অর্থাৎ 100 জন মুসলিম ভোটারের মধ্যে ভোট দিয়েছে 95 জন, অর্থাৎ ভোটদান থেকে বিরত ছিল মাত্র শতকরা 5 জন। আর সেখানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভোটদানে বিরত ছিল প্রায় 40%, অর্থাৎ মোট ভোটারের সংখ্যায় মুসলমানরা আপাতত পিছিয়ে থাকলেও ভোটদানের হারের নিরিখে কিন্তু হিন্দুরা মুসলিম সম্প্রদায় থেকে 35% পিছিয়ে আছে। কয়েকটা রাজ্যের উদাহরণ বলছি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। রিপোর্টে বলা হচ্ছে মহারাষ্ট্রে এই 2024-এর লোকসভা ভোটে মুসলিম ভোট পড়েছে 93.87%, আর সেখানে হিন্দু ভোট পড়েছে 57.33%, অর্থাৎ 42%-এরও বেশি শতাংশ, 42%-এরও বেশি হিন্দু ভোটদান থেকে বিরত ছিল মহারাষ্ট্রে। আর 2024-এর লোকসভা ভোটে রাজস্থানে ভোট পড়েছে, মুসলিম সম্প্রদায় থেকে ভোট পড়েছে 98.62%। ভাবুন, 98.62%। আর সেখানে হিন্দু সম্প্রদায় থেকে ভোট পড়েছে মাত্র 60.04%। ভাবুন, প্রায় 40% মুসলিম হিন্দু, রাজস্থানের প্রায় 40% হিন্দু ভোটার ভোটদান থেকে বিরত ছিল। আর পশ্চিমবঙ্গে মুসলিম ভোট পড়েছে 95.45%, আর হিন্দু ভোট পড়েছে 62.41%। আর উত্তরপ্রদেশে সেই সংখ্যাটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে ভোট পড়েছে 92.38%, আর হিন্দু সম্প্রদায় থেকে ভোট পড়েছে 61.07%। বাকি রাজ্যগুলোতে কিন্তু পার্সেন্টেজটা প্রায় একই রকম, অর্থাৎ প্রায় 60% হিন্দু ভোট দিয়েছে এবং 40% হিন্দু ভোটদান থেকে বিরত ছিল। আর মুসলিম সম্প্রদায় থেকে 95% মানুষ ভোট দিয়েছে, আর ভোটদান থেকে বিরত ছিল মাত্র 5%। ভোটদানের গুরুত্ব প্রতিবারের মতো এইবারও প্রচার করা হয়েছিল, কিন্তু বিস্ময়করভাবে অন্যান্য নির্বাচনের তুলনায় এইবার কিন্তু অনেক কম ভোট পড়েছে। তো এই রিপোর্টটা দেখার পর 1946-এর পাকিস্তানের শিয়ালকোটের একটা ঐতিহাসিক ঘটনার সাথে খুব মিল খুঁজে পেলাম, আর যেটা আমার মনে হয় প্রত্যেকটা হিন্দু যাদের মধ্যে ভোটদান নিয়ে একটা উদাসীনতা আছে, যে ভোট দিয়ে কি হবে, আমাদের তো কাজ করেই খেতে হবে, এরকম উদাসীনতা যে সমস্ত হিন্দুদের মধ্যে আছে, আমার মনে হয় সেই প্রত্যেকটা হিন্দুর এই ঘটনাটা অতি অবশ্যই তাদের জানা উচিত। শিয়ালকোট লাহোর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে অবস্থিত একটা জায়গা, যেটা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। 1941-এর যে সেন্সাস জনগণনা, সেটা অনুযায়ী শিয়ালকোটে হিন্দু ছিল 2,41,000। হিন্দু বহু জায়গা ছিল, মুসলমানের সংখ্যা তার চেয়ে হিন্দুদের চেয়ে কম ছিল। তো এই শিয়ালকোট কোথায় যুক্ত হবে, ভারতের সাথে না পাকিস্তানের সাথে? এটা নির্ধারণ করার জন্য কি করা হলো, একটা দিন নির্দিষ্ট করা হলো, যেই দিন ভোট গণনার মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে যে শিয়ালকোট কোথায় যুক্ত হবে, ভারতের সাথে না পাকিস্তানের সাথে। তো দেখা গেল সেই ভোটাভুটিতে 1,41,000 হিন্দু ভোট দিয়েছে, অর্থাৎ 1941 সালের সেন্সাসকে যদি ধরে নেওয়া হয়, তাহলে প্রায় 1 লক্ষেরও বেশি হিন্দু কিন্তু ভোটদান থেকে সেই সময় বিরত ছিল। যার ফলে দেখা গেল প্রায় 55,000 ভোটে কিন্তু হিন্দুরা পরাজিত হয়েছে। আর আজকে শিয়ালকোট পাকিস্তানের অন্তর্গত। যদি সমস্ত হিন্দুরা ভোট দিত, অর্থাৎ যেই 1 লক্ষ হিন্দু ভোট দেয়নি, কারো মনে হয়েছে ভিড় আছে, ভিড় দেখে কেউ চলে এসছে, আর কেউ বাড়িতেই বসেছিল, তো সেই সমস্ত হিন্দুরা, সেই 1 লক্ষ হিন্দুরা যদি ভোট দিত, তাহলে কিন্তু সেই ভোটে প্রায় 45,000 ভোটে কিন্তু হিন্দুরা জয়যুক্ত হতো এবং শিয়ালকোট আজকে ভারতের অংশ হিসেবে যুক্ত থাকতো। এই যে শিয়ালকোট ভারতের সাথে যুক্ত হলো না, পাকিস্তানের সাথে যুক্ত হলো, এতে কি সমস্যা হলো? এতে যে জিনিসটা হলো সেটা হচ্ছে 1946-এ এই ঘটনা এটা নির্ধারিত হলো যে এটা কোথায় থাকবে, আর তার ঠিক কয়েক বছর পরে 1951 সালে যখন জনগণনা হলো, সেন্সাস হলো, সেই জনগণনাতে দেখা যাচ্ছে যেই হিন্দু জনসংখ্যাটা 2,41,000 ছিল, সেটা মাত্র কয়েক বছরের মধ্যে, অর্থাৎ 1951 সালের মধ্যে সেটা 10,000-এ গিয়ে ঠেকেছে। তাহলে ভাবুন যে কতটা অত্যাচার হয়েছে হিন্দু সমাজের উপর, যে 2,41,000 হিন্দু জনসংখ্যাটা মাত্র 10,000-এ গিয়ে ঠেকেছে। এতটা অত্যাচার হয়েছে যে অনেক হিন্দু পালিয়ে আসতে বাধ্য হয়েছে, অনেক হিন্দু ধর্মান্তরিত হয়ে গেছে, আর অনেক হিন্দু হয়তো প্রাণেও বাঁচতে পারেনি। এবার অনেকে বলে থাকে যে বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে যে হিন্দুরা ভারতে চলে আসে, তারা যে শুধুমাত্র অত্যাচারিত হয় বলে ভারতে চলে আসে তা নয়। ওদের ভারতে চলে আসার যে মূল কারণটা, সেটা হচ্ছে ভারত একটা হিন্দু প্রধান দেশ, যার জন্য তাদের একটা টেন্ডেন্সি থাকে তারা ভারতে চলে আসবে। দেখুন, এই যুক্তিটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই যুক্তি অনুযায়ী ভারতে তো একটা মুসলমানও টিকে থাকার কথা না। ভারতের সমস্ত মুসলমানদের এটা ভাবা উচিত ছিল যে আমাদের পাশে পাকিস্তান আছে, আমাদের পাশে বাংলাদেশ আছে, যেই দেশগুলো নাকি মুসলিম প্রধান দেশ।
তাহলে আমাদের প্রত্যেকে সেখানে চলে যাওয়া উচিত, এটা তো আমাদের ভারতীয় মুসলমানদের ভাবা উচিত ছিল। কিন্তু ভারতীয় মুসলমানরা কিন্তু সেটা ভাবছে না, বরঞ্চ উল্টোটা হচ্ছে। পাকিস্তান এবং বাংলাদেশ থেকে কিন্তু মুসলমানরা ভারতবর্ষে আসার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। তাহলে যারা বলছে যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দুরা যে এখানে চলে আসে, তারা অত্যাচারিত হয়ে আসে না, শুধুমাত্র ভারত হিন্দু বহুল দেশ বলে তারা এখানে চলে আসে, এই যে যুক্তিটা, এই যুক্তিটা কিন্তু একদমই একটা অযৌক্তিক, একটা সম্পূর্ণ বেসলেস পয়েন্ট বলে কিন্তু আমি মনে করি। তো যেই জনসংখ্যাটা 1941-এ প্রায় 2,41,000 ছিল, সেই জনসংখ্যাটা 2051 আস্তে আস্তে 10,000 হয়ে গেছিল। আর বর্তমানে সেই জনসংখ্যাটা মেরে কেটে প্রায় 500 জনের মধ্যে হয়তো সীমাবদ্ধ আছে। আর যারা সেখানে ছিল, বেঁচে ছিল, টিকে ছিল, যে হিন্দুরা, তারা কতটা স্বাধীনভাবে টিকে ছিল জানেন? প্রায় 1000 বছরের পুরনো একটা মন্দির আছে সেখানে, সাবালা তেজা সিং মন্দির। যে মন্দিরটা হিন্দুরা সেখানে পরাজিত হওয়ার পরে, ভোটে পরাজিত হওয়ার পরে 72 বছরের জন্য বন্ধ করে দিয়েছিল হিন্দুদের জন্য। অর্থাৎ 1000 বছরের সেই পুরনো মন্দির সাবালা তেজা সিং মন্দিরে কিন্তু হিন্দুরা 72 বছর ধরে সেখানে পুজো দেওয়ার অধিকার তাদের ছিল না। 2019 সালে সেটাকে রিওপেন করা হয়েছিল। তাহলে ভাবুন হিন্দুরা কতটা স্বাধীন সেখানে ছিল। এই সমস্ত ঘটনাগুলো যা যা দেখলেন, 2,41,000 হিন্দুর জনসংখ্যা, সেটা মাত্র কয়েক বছরের মধ্যে 10,000-এ পৌঁছে যাওয়া, এবং নিজের যেই পুজো পদ্ধতি, নিজের যেই ধর্মীয় আস্থা, সেইটা পালন করার যে স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়া, এই সমস্ত কিছু ঘটনা কিন্তু একদম বদলে যেত যদি সেই দিন সেই 1 লক্ষ হিন্দু ঘরে বসে না থাকতো। সেদিন যদি সেই 1 লক্ষ হিন্দু ভোট দিত, তাহলে কিন্তু এই পুরো ঘটনাটা একটা উল্টো চিত্র হয়তো আমরা দেখতে পেতাম। সমস্ত হিন্দু যদি ভোট দিত, প্রায় 45,000 ভোটে কিন্তু হিন্দুরা জয়যুক্ত হতো। আর আজকে শিয়ালকোট কিন্তু ভারতের অংশ হিসেবে আমাদের সাথে থাকতো। তাহলে একটা ভোটের গুরুত্ব কতটা, এটা ভালো করে অনুভব করুন। এই ভোট নিয়ে যে আমাদের উদাসীনতা, এটা কিন্তু একদমই অযৌক্তিক। যে দেশটা ইলেকটোরাল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে চলে, সেই দেশে একটা ভোটের গুরুত্ব সম্পর্কে কিন্তু নাগরিকদের সচেতন থাকা উচিত। এই উদাসীন মনোভাব একদমই উচিত নয়। তার কারণ ভেবে দেখুন, আগে যখন রাজতন্ত্র ছিল তখন ক্ষমতার বদল কিভাবে হতো? ক্ষমতার বদল হওয়ার জন্য তখন যুদ্ধ হতো, বিগ্রহ হতো, লক্ষ লক্ষ লোকের প্রাণ যেত, রক্তের বন্যা বইতো, তারপরে ক্ষমতার বদল হতো। আর আজকে সেই ক্ষমতার বদল সম্ভব হচ্ছে শুধুমাত্র একটা ভোটের মাধ্যমে। তাই ভোটের গুরুত্বটা ভালোভাবে অনুভব করো। একেতে তো হিন্দুদের মধ্যে ভোটদান নিয়ে একটা উদাসীনতা আছে, একটা অনীহা আছে, তার উপরে হিন্দুরা আবার কম কম বাচ্চা নেয়। আর সেখানটায় দাঁড়িয়ে মুসলমানদের ক্ষেত্রে ঠিক উল্টো দেখা যায় এই চিত্রটা। মুসলমানদের মধ্যে ভোটদান নিয়ে যথেষ্ট সচেতনতা আছে, নিজেদের গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা যথেষ্ট সচেতন। একটা মুসলমান যদি কেরালাতে চাকরি করে, কেরালাতে যদি কোনো কাজ করে, ভোটের সময় কিন্তু সে কেরালা থেকে পশ্চিমবঙ্গে চলে আসবে ভোট দেওয়ার জন্য। কিন্তু কেরালাতে থাকা একটা হিন্দু ভোট দেওয়ার জন্য কখনো পশ্চিমবঙ্গে আসে না। তো হিন্দুদের মধ্যে একেতে তো ভোটদানে একটা অনীহা আছে, একটা উদাসীনতা আছে, তারপরে আবার হিন্দুরা বাচ্চা নেবে হচ্ছে কম কম। আর সেখানটা দাঁড়িয়ে মুসলমানদের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ উল্টো। তারা ভোটদান নিয়ে প্রচণ্ড সচেতন, আর তার পাশাপাশি তাদের কিন্তু বেশি বেশি বাচ্চা নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। অনেকে আবার হিন্দুদের এই কম বাচ্চা নেওয়াটাকে এটা বলে জাস্টিফাই করে যে একটা বাঘের বাচ্চা 50টা শুয়োরের বাচ্চা থেকে অনেক বেশি শক্তিশালী। এই যে শক্তিশালী কথাটা বলা হচ্ছে, এটা কোন ক্ষেত্রে? সমস্ত ক্ষেত্রে কিন্তু নয়। যদি শিক্ষা দীক্ষা সামর্থ্যের ক্ষেত্রে বলে থাকেন, তাহলে একটা শিক্ষিত লোক 50টা অশিক্ষিত লোকের থেকে বেশি সামর্থ্যবান হতে পারে, বেশি অর্থশালী হতে পারে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে, নির্বাচনী গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো দেশ চলে, সেই দেশের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে একটা শিক্ষিত লোকের ভোটের যা দাম, একটা অশিক্ষিত লোকের ভোটের একই দাম। অর্থাৎ সেখানটায় আপনি যদি এমনি শিক্ষা সামর্থ্যর দিক থেকে বিচার করেন, তাহলে একটা শিক্ষিত আর 50টা অশিক্ষিত, এটা কিন্তু 1:1 হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি গণতন্ত্রের দিক থেকে বলেন, তাহলে একটা শিক্ষিত আর 50টা অশিক্ষিত, এদের ভোটের যদি আপনি হিসাব করেন, তাহলে সেটা 1:1 নয়, সেটা 1:50 হয়ে যাচ্ছে। কারণ সেখানে 50টা ভোটের 50টাই দাম, আর সেখানে শিক্ষিত লোক হলেও তার একটা ভোটের একটাই দাম। তো এই জিনিসটা আমাদের ভালো করে বোঝা উচিত। তা আমার মনে হয় প্রত্যেকটা সচেতন হিন্দু নাগরিকের এই ঘটনাটা জানা উচিত এবং এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর প্রত্যেকটা হিন্দুর সাথে এই ভিডিওটা অবশ্যই যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।